আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্যাস সংকটে কমেছে উৎপাদন, বেশিরভাগ বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পরিবহন সহ কলকারখানায় বিরূপ প্রভাব। অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, অভিযান চলমান রাখার ঘোষণা জেলা প্রশাসকের। যান্ত্রিক ত্রুটির কারণে 2 দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে আবার উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রায় 55 মেগাওয়াট বিদ্যুৎ। এবং চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর তীব্র রূপ নিয়েছে নদী ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রামে গ্যাস সংকটে অনেক বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই চুলা জ্বলছে না। একই অবস্থা বন্দরনগরী শিল্প ও কারখানাতেও, ফলে কমেছে উৎপাদন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে, বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সংকট চলছে। রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এইভাবে কঠোরভাবে এই জিনিসটা হয় নাই, কিন্তু গতকালকে থেকে আজকের এই পর্যন্ত এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। যারা গ্যাসের জন্য আসছে ভুক্তভোগী, আমরা সবাই জানতে চাই এই সমস্যা আদৌ কি শেষ হবে কিনা। কয়েকদিনের টানা গ্যাস সংকটের কারণে নরসিংদীতে পরিবহন, বাসা বাড়ি সহ গ্যাস চালিত কলকারখানাগুলোতে বিরূপ প্রভাব পড়েছে। ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে গ্যাস চালিত পরিবহন চালকরা। কোথাও কোথাও ঘন্টা পর ঘন্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এরপর সিরিয়াল পেলেও গ্যাসের চাপ না থাকায় হতাশ চালক ও মালিকরা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা সহ নরসিংদী এবং অন্যান্য এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 2.5 ঘন্টা পরে নজেলের কাছে আইছি, নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে 105 টাকা, যে জায়গা যাওয়ার কথা 350 250। সারাদিনের মধ্যে 3-4 বার গ্যাস লোন লাগে। গাড়ি চালামু কি আর গ্যাস লোমু কি, বাইক নিয়ে আমি কি কিলো বুঝি না। গ্যাসের যে সংকট, আমার ফ্যামিলি বাবা ছেলে চলার কোন রাস্তা নাই, খুব সমস্যাতে আছি আমরা। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে বরখাস্ত করেন জেলা প্রশাসক। পরে তিনি শফিপুরের অপর একটি ভূমি অফিস পরিদর্শন করেন। অনেকগুলো অনিয়মের বিষয় পেয়েছি, যেটা মনে হয়েছে যে আসলে এগুলো থাকা উচিত না আর কি। ওদের কাছে কফিয়ত চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি, তারা উত্তর দিতে পারেনি। তখন বললাম যে না, ঠিক আছে, তাহলে এদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। 4 জনকে, মানে অফিসে ওই 4 জনই স্টাফ আছে, তাদের সবাইকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে আসছি। এই যান্ত্রিক ত্রুটির কারণে 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, রোববার দিবাগত রাত প্রায় 1:30টার দিকে মেরামত শেষে 1 নম্বর ইউনিটটি পুনরায় চালু হয়। এর আগে গত শনিবার ভোর 5:50 1 নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 1 ও 3 নম্বর ইউনিটটি চালু রয়েছে। এর মধ্যে 3 নম্বর ইউনিট থেকে প্রায় 175 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকে বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জের ২৫০০-এ মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের সময় ২৫০০ থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শর্টগান। সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর এলাকায় একটি পুকুরে মাছ ধরার সময় অস্ত্রটি উদ্ধার হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শর্টগানটি থানায় নিয়ে আসে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধারে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবাড়িশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে উপজেলার সিধুলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আলম জানিয়েছেন, আব্দুল মতিনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। বন্যার পানি নেমে গেলেও শঙ্কা কমেনি চট্টগ্রামের নদী তীরের বাসিন্দাদের। তীব্র রূপ নিয়েছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। নিজেদের শেষ সম্বল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংগ্রাম শুরু হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দাদের। সাঙ্গু নদীর ভাঙনে উপজেলার চরতি ইউনিয়নের গ্রাম দ্বীপচরতির মানুষের জীবনে নেমে এসেছে চরম অন্ধকার। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। জায়গা জমি ফসলি ক্ষেত ভেঙে গেছে, এখন আমাদের ঘরবাড়ি হুমকির সম্মুখীন। এছাড়াও চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারী, রাউজান, ফটিকচুরির নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ জুড়েই চলছে ভাঙন। বহু মানুষের মাথা গুজার শেষ সম্বলটুকু বিলীন হওয়ার পথে। এরকম ভাঙতে থাকলে আমাদের এই গ্রামটা না, আরো পাশে আরেকটা গ্রাম আছে, ওইটা সহ বিলীন হয়ে যাবে। দুই পারের ঘর বাড়ি শুরু করে সবকিছু বিলীনের পথে এখন ভাঙন এমন ভাবে সৃষ্টি হয়েছে। ভাঙনের এই আগ্রাসন ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিও ব্যাগ ফেলার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। সাধারণ কোনো প্রোটেক্টিভ ওয়ার্ক দ্বারা রক্ষা করা সম্ভব নয়। আমরা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহোদয়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি, তারাও কাজ করছেন। সবগুলো পয়েন্ট ভিজিট করেছি, আমরা কিছু সার্ভেও করেছি এবং এগুলো জরুরি ঘোষণা করে আমরা ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং শুরু করব দ্রুত। অন্যদিকে দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার। 3 পার্বত্য জেলায় আসলে নদী ভাঙন রোধে পূর্বে আসলে কোনো প্রকল্প নেওয়া হয়নি, কিন্তু বর্তমান সরকার আসলে বলেছেন যে আমরা এই বিষয়গুলো দেখব এবং সেগুলো নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার এই ভয়ঙ্কর উদ্বেগ নদীপাড়ের মানুষের এখন নিত্য সঙ্গী। সহায় সম্বল রক্ষার এই লড়াইয়ে টিকে থাকা এই জনপদের বাসিন্দাদের এখন একটাই দাবি, দ্রুত, কার্যকর এবং টেকসই সমাধান। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। শেরপুরের শ্রী বড়দিতে পাহাড়ি ঢলে ঢেউফা নদীর ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সীমান্তবর্তী সিঙ্গাবরুনা ইউনিয়নের পর্যটন এলাকা হারিয়াকোনার প্রায় 10,000 স্থানীয় বাসিন্দা ও পর্যটক বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাদ্দ পেলে জিও ব্যাগের মাধ্যমে দ্রুতই নদী তীর রক্ষার বাঁধ নির্মাণ করা হবে। যোগাযোগ সচল রাখতে স্থানীয় যুবদলের এক নেতার উদ্যোগে 2টি বাঁশের সাঁকো তৈরি করা হলেও বর্তমানে তা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই নড়বড়ে সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে সাধারণ মানুষ ও হালকা যানবাহন। চলাচল খুব সমস্যা হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল যা বলতে আমরা সবসময় যা আশা করি। এখানে বৃষ্টি আসলে এখানে তো আনগর মনে করেন ঘুম হারাম হয়ে যাবো গা। আমাদের এই 90% লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আপনার সিঙ্গারবনিয়া ইউনিয়নের চান্দাপাড়া নামক স্থানে সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে আমাদের যে ফ্ল্যাশ ফ্লাড এসেছে, সেই ফ্ল্যাশ ফ্লাডে আমাদের এই চান্দাপাড়া নামক এক জায়গাটাতে প্রায় 100 মিটার অংশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছিল। আমাদের যে এমপি মহোদয়, উনি নিজেও এই বিষয়টাতে অবগত আছেন এবং উনি আমাদের সাথে সাইট ভিজিট করেছিলেন এবং আমরা অতি দ্রুতই এই জায়গাটাতে জিও ব্যাগের মাধ্যমে আমরা জরুরি নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও 24 জুলাই ফ্যাসিবাদ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌয়াড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর চৌয়াড়া সুশীল সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 16 বছর ধরে যমজ দুই প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে যশোরের শার্শা উপজেলার তাসলিমা মিলন দম্পতি। সন্তানদের জন্য নেই কোনো হুইল চেয়ার, নেই নিজেদের স্থায়ী বসতঘরও। এমন পরিস্থিতিতে সন্তানের চিকিৎসা, বিশেষ পরিচর্যা এবং চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা অসম্ভব হয়ে উঠেছে। অর্থের অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছে না অসহায় পরিবারটি। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। যশোরের শার্শা উপজেলা কাইবা ইউনিয়নের একটি জরাজীর্ণ দোতলা টালি ঘরে বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের দুই যমজ ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই প্রতিবন্ধী। বর্তমানে তাদের বয়স 16 বছর পার হয়ে 17 বছর হলেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে পারেন না এবং নিজেদের দৈনন্দিন কাজও নিজেরাও করতে সক্ষম নয়। আমার দিন মজুর খাওয়ার বাবা নাই আর ভিটা বাড়িও নাই, লোকের কাছে ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। ওদের সব সময় ওরা এটা নেব ওটা নেব খুব বায়না করে, যদি না দেওয়া হয় সারাদিন কান্নাকাটি করে। এ যেন কেবল একটি পরিবারের গল্পই নয়, এটি একজন অসহায় বাবা মায়ের অবিরাম সংগ্রাম, সীমাহীন কষ্ট আর বুক ভরা দীর্ঘশ্বাসের গল্প। দিন মজুরি কাজ করে সংসার চালান শরীফুজ্জামান। দুই ছেলে চিকিৎসা ব্যয়ভার বহন করা তো দূরের কথা, নিয়মিত দুবেলা অন্ন জোগান করাও অসম্ভব হয়ে পড়েছে। খুব গরিব মানুষ, ওর দিন আনা দিন খাওয়া, কোনো কয়েকদিন কাজ যদি না করে তা বাচ্চাদের খাওয়া হয়। সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে সে একটু সুস্থতা হবে। সরকার, সমাজসেবী সংগঠন, জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে এলে উন্নত চিকিৎসা এবং একটি নিরাপদ বসতঘরের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মেহেরপুরের গাংনীতে খরিফ 2 মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার 8000 কৃষকের প্রত্যেককে 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি সার ও পলিথিন দেওয়া হয়। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শাইখুল ইসলাম ও গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিউর রহমান সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বগুড়ার মোকামতলা উপজেলায় অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। রোববার বিকেলে মোকামতলা ডিগ্রি কলেজ মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে শিবগঞ্জ উপজেলা টাই ব্রেকারে মোকামতলা উপজেলাকে হারায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।